সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওটিতে। আজকে আমরা একটা বিশেষ সাক্ষাৎকারমূলক ভিডিও তৈরি করছি, যেখানে এবছর 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় দার্জিলিং জেলা থেকে প্রথম এবং দ্বিতীয় হওয়া কিছু কৃতি ছাত্র আজকের এই সাক্ষাৎকারে আমাদের সঙ্গে আছে। ওরা নিজেদের এই যে সাফল্য মাধ্যমিক পরীক্ষায় পাওয়া, তার খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন রকম সিক্রেটস বা ওরা যেভাবে প্রস্তুতি নিয়েছিল, কিভাবে এই সফলতাগুলো পেয়েছে, সেই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করবে এবং আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরো কি ভাবে প্রস্তুতি নিলে বা কিভাবে ওরা নিজেদের রুটিনগুলোকে তৈরি করে পরীক্ষা দিলে পরীক্ষাগুলোকে আরো বেটার করে দিতে পারে, সেই ব্যাপারে ওরা আজকে আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবে। সেজন্য শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন এবং যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের শিক্ষামূলক এবং লাইফ ডেভেলপমেন্টের ভিডিও আমি প্রায় আপনাদের সামনে এই চ্যানেলে এনে হাজির করব। আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়ে গেছে। ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে এই মুহূর্তে। আমাদের রাজ্যে এবছর পাশের হার গতবারের তুলনায় খানিকটা বেড়ে 86.31% হয়েছে, যেটা গতবার থেকে খানিকটা বেশি। উত্তরবঙ্গের জন্য এবার একটা দারুণ সুখবর হলো, উত্তরবঙ্গের কুচবিহার জেলা থেকে, মানে কুচবিহার শহর থেকে চন্দ্রচূড় সেন রাজ্যের প্রথম হয়েছে আমাদের রাজ্যে। তার প্রাপ্ত নম্বর 693 এবং সব মিলিয়ে আমাদের এই উত্তরবঙ্গ থেকে 14 জন ছাত্রছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছে। এটা একটা বেশ ভালো খবর উত্তরবঙ্গের জন্য। আজকে আমাদের এই আলাপচারিতায় আমার সঙ্গে দার্জিলিং জেলায় যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে এরকম কিছু কৃতি ছাত্রী রয়েছে, তারা তাদের বিষয়গুলো কিভাবে এই সফলতাগুলো পেয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবে। তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ আলাপচারিতা। আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম পাশে রয়েছে রাজদীপ বসাক। ও এবার মাধ্যমিক পরীক্ষা দার্জিলিং জেলায় প্রথম হয়েছে, ওর প্রাপ্ত নম্বর 682। ওর পাশে রয়েছে সৌপর্ণ তালুকদার এবং তার পাশে রয়েছে অভিরাজ কুন্ডু। ওরা দুজন যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে, ওদের প্রাপ্ত নম্বর 680। তো সবার প্রথমে আমি তোমাদেরকে অভিনন্দন জানাই এই অসাধারণ সাফল্যের জন্য। ঠিক আছে, সারা বছর ধরে তোমরা একটা প্রিপারেশন করেছো এবং তার ফলস্বরূপ, তার পুরস্কার স্বরূপ তোমরা এই সফলতাটা অর্জন করতে পেরেছো। তো আমি প্রথমেই তোমাদেরকে তোমাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা কি জানতে চাই। মানে তোমরা যখন জানতে পারলে যে তোমরা প্রথম এই র্যাঙ্ক করেছো দার্জিলিং জেলায়, তো তোমাদের ফার্স্ট রিঅ্যাকশন কেমন ছিল? ফার্স্টে আমি শুরু করি রাজনীতি। প্রথমে যখন রেজাল্টটা জানতে পারলাম, তখন তো যখন 682 দেখলাম আর 2 মার্কসের জন্য প্রথম 10-এ আসা হলো না, তখন তো একটু আক্ষেপ ছিল। কিন্তু ধীরে ধীরে যখন সবাই ফোন করলো, কংগ্রাচুলেশন জানালো, তখন আর যখন জানতে পারলাম যে দার্জিলিং জেলায় প্রথম হয়েছি, তখন ভালো লাগলো, খুবই ভালো লাগলো। বাবা মারও খুব খুশি। ভেরি গুড। ঠিক আছে, এবার আমি সৌপর্ণের একটু প্রতিক্রিয়াটা জেনে দিতে চাই। তো যখন যেদিনকার রেজাল্ট বেরোলো, ওদিন তো সকালবেলা উঠে আমি টিভির সামনে বসে গেছিলাম যে র্যাঙ্কটা দেখার জন্য প্রতিবারের মতো। তো এবার প্রথমে যখন অ্যানাউন্স করলো যে দার্জিলিং জেলা থেকে কেউ নেই, তখন খুবই একটা দুঃখ লাগলো। তো তারপর কি আর রেজাল্টটা বেরোলো, তখন দেখলাম যে রেজাল্টটা, তারপরে সবার রেজাল্টটা শুনলাম, তারপরে একটা আইডিয়া হলো যে হয়তো দ্বিতীয় হতে পারি। তো এবার স্কুলে গেলাম, তারপরে তো সেখান থেকে জানতে পারলাম যে দার্জিলিং এর দ্বিতীয় হয়েছি, 680 নম্বর পেয়েছি। খুবই ভালো লাগলো। তবে মার একটা এক্সপেকটেশন ছিল হয়তো আরেকটু বেশি হবে, ওই র্যাঙ্কটা প্রথম 10-এর মধ্যে থাকবো, এটা হলো না, সেটা একটা দুঃখ রয়েছে। তবে এটাও যে খুশির যে এত নাম্বার পেয়েছি, সেটাই খুব সুন্দর। এবার অভিরাজ প্রতিক্রিয়া। প্রথমে তো সকালে উঠলাম, তারপর রেজাল্ট দেখতে বসলাম। আমি ভাবছিলাম যে আমাদের স্কুলে হয়তো রাজ্যের র্যাঙ্কিং লিস্টে থাকবে, যখন দার্জিলিং থাকলো না তখন একটু আক্ষেপ থাকলো। তো তারপর যখন আমার রেজাল্ট বেরোলো, তখন আমি দেখলাম 680 এসেছে। বাড়িতে বাবা মা সবাই খুশি হলো। তো বলবো যে আমি র্যাঙ্ক করবো সেটা খুব একটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু আমার এক্সপেকটেশন ছিল যে 680 কাছাকাছি আসবে। তো সেই নাম্বারটা খুব একটা ফ্লাকচুয়েট করেনি, পাক্কা 680 গেছে। বাড়িতে সবাই খুশি, দিদিও খুশি, সবাই খুশি। ফাইন।
একটা নিউজ পেপারে আমি দেখছিলাম যেখানে রাজদীপের ছবি ওর বাবা মার সঙ্গে উঠেছিল এবং হেডলাইনটা দেওয়া ছিল 2 নম্বরের জন্য মেধা তালিকা ফাঁস করা। তো তোমার কি এই 2 নম্বরের জন্য মেধা তালিকা ফাঁস করার মধ্যে কোনো আক্ষেপ আছে যে হলে ভালো হতো, হলো না, কি মনে হয়? আমি বলতে চাই যে অবশ্যই 2 নম্বরের জন্য তালিকা ফাঁস করলো, এই ঘটনাটা অবশ্যই আক্ষেপজনক। কিন্তু সবশেষে দেখতে গেলে এই 2 নম্বর 4 নম্বরের জন্য কিছু ম্যাটার করে না। ওই 682 খুব খারাপ নম্বর বলা যায় না, তো আমি যথেষ্ট খুশি। ওটা নিয়ে আক্ষেপ থাকবে ঠিকই, কিন্তু অতটাও না। এখন সামনের দিকেই লক্ষ্য রাখা। একদম ভেরি গুড অ্যানসার। আমরা জানি প্রত্যেকটা সফলতার পেছনে কোনো না কোনো একটা সাপোর্ট সিস্টেম থাকে, ঠিক আছে? ধরো বাবা মা, স্কুল শিক্ষক, স্কুল একটা মেজর রোল প্লে করে, প্রাইভেট টিউটার্স যারা রয়েছে তারা, তো একটা টিম থাকে, ঠিক আছে? একটা সফলতার পেছনে একটা গুরুত্বপূর্ণ টিম থাকে। তো তোমরা কাদেরকে এই কৃতিত্বটা দেবে যাতে করে তোমাদের এই সফলতাগুলো এসছে, সেখানে তোমরা কাদেরকে বেশি কৃতিত্ব দেবে, কিভাবে কৃতিত্বগুলো দেবে, সেটা একটু তোমাদের কাছ থেকে জানবো, ঠিক আছে? সবার প্রথমে অভিরাজকে দিয়ে স্টার্ট করা। হ্যাঁ, প্রথমে অসংখ্য ধন্যবাদ তোমার বাবা মাকে, কারণ বাবা মা আমার জন্য পড়ার জন্য আমাকে ঘর দিয়েছে, সব বইপত্র টিউশন সব কিনে দিয়েছে। প্লাস বলা তো অনেকেই কৃতিত্ব দিতে হয়, যেমন অনেক দাদা দিদিদের থেকে আমি বই নিয়েছিলাম, তো তাদেরকে কৃতিত্ব যায়। প্লাস আমার যে টিউশন ছিল বা স্কুলের যে সমস্ত টিচার, সবার প্রতি কৃতিত্ব যায়। প্লাস এই টেস্টের আগে একটা পরে একটা ক্লাস থেকে আমি দুটো মক টেস্ট দিয়েছিলাম, তো সেটাও অনেকটা কনফিডেন্স বাড়িয়েছিল। তো টোটাল মিলে সব মিলিয়ে অনেক লোককেই কৃতিত্ব যায়। আমার 682 পিছনে আমার একার হাত নেই, অনেকেই পরিশ্রম, অনেকের খাটনি দিয়ে 682 এসেছে। ভেরি গুড, অনেকেই অসংখ্য থ্যাংক ইউ। এবার সুপর্ণ, তুমি কাকে কৃতিত্ব কিভাবে দিতে চাও? কৃতিত্ব বলতে এটা তো কখনোই একজনের চেষ্টা হতে পারে না, একটা সম্মিলিত চেষ্টার একটা ফল। তো এবার প্রথমত এবার পরীক্ষা আমি দিয়েছি, তো সেখানে আমার কৃতিত্ব বলা যায় সবচেয়ে বেশি। এবার তারপরে অবশ্যই বাবা মা আছে, কারণ বাবা মা আমাকেও যেরকম বললো যে একটা আলাদা ঘর দিয়েছে, আমাকে ওরকম, তো বাবা মার কৃতিত্ব রয়েছে। এছাড়া পাশাপাশি যে আমি স্কুলে যাদের কাছে টিউশনই করতাম, তারা মানে কিছু স্যার, যেমন বাংলা ইংরেজি, মানে প্রত্যেকটা স্যারই আমি স্কুলের স্যারদের কাছে টিউশনই করতাম, তো তারা খুবই সাহায্য করেছে। আমাদের স্কুলের হেড স্যারও মানে আমাদের রীতিমতো যে স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, সেখানে লিখে পাঠিয়েছিল যে কোনো অঙ্ক যদি বিষয় হয়, তো রাত্রিবেলাও যদি পাঠাতাম সেখানেও স্যার অ্যান্সার দিত। পাশাপাশি এবার এখানে প্রয়াসে আমি মক টেস্টটা দিয়েছিলাম। এবার ফার্স্ট মক টেস্টটা তো মানে দেওয়া খুবই জরুরি, কারণ সাহিত্য যে সাবজেক্টগুলো যেমন বাংলা ইংরেজি, এগুলোতে বড় কোশ্চেনে না এক এক করে কাটতে কাটতে নাম্বারটা অনেকটা কমে যায়। এবার ফার্স্ট মক টেস্টে বুঝতে পারলাম মানে কোয়ান্টিটিটা লেখাটা কতটা জরুরি, খুব বেশিও না খুব কম না, তো এবার পারফেক্ট লেখাটা উচিত। এবার সেটা ফলটা আমি টেস্টে গিয়ে পেয়েছিলাম যে নাম্বারটা বেড়েছিল। তো এটাই আর কি, যে এই সব মিলিয়ে আমার এই 680 নম্বরটা পেয়েছি। এবার আমি রাজদীপকে জিজ্ঞেস করবো, তুমি কাকে কৃতিত্বটা দিতে চাও? কৃতিত্ব দেওয়ার পেছনে সবার প্রথমে যাদের নাম আসে তারা হলো আমার বাবা মা। সব ক্ষেত্রে সহযোগিতা করেছে, কিন্তু তারা ছাড়াও আমার স্কুলের টিচার, টিউশন টিচার্সরা, তারপর আমার বাড়ির আরো অনেকে, আমার কাকু মামা, সবাই আমার যথেষ্ট সহযোগিতা করেছে যখন যা দরকার হয়েছে। তারপর আমি আরো বড় একটা দিক হচ্ছে আমার স্কুলের বন্ধুরা, তাদের সাথে যথেষ্ট আমার মানে তারা অনেক ক্ষেত্রে আমাকে হেল্প করেছে, আমিও হেল্প করেছি, তো সেইখানে অনেকটা সুবিধা পেয়েছি। এছাড়াও সবচেয়ে মানে আরো একটা জায়গার নাম নিতে হয় প্রয়াসের যে মক টেস্ট গুলো, তো মক টেস্ট গুলো দিয়ে মানে বোঝা যায় যে আমি কোথায় এখন স্ট্যান্ড করছি। তারপর পরের যে মক টেস্ট বা ফাইনাল পরীক্ষা, সেখানে সেটাকে আরো ইমপ্রুভ করা যায়। তো এই সব কিছুর সম্মিলিত ফলই এই রেজাল্ট। বেশ, এই যে প্রস্তুতি, তোমাদের কৃতিত্বের মধ্যে একটা কমন নাম উঠে আসলো, সেটা হচ্ছে প্রয়াস মক টেস্ট। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়াস মক টেস্ট যেখানে সারা রাজ্যব্যাপী একটা বিশাল কর্মযজ্ঞ হয়, যেখানে সমস্ত ছাত্রছাত্রীরা, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আনুমানিক 110টা সেন্টারে এই পরীক্ষাটা দেয়, একসাথে দেয়, একই সময় এই পরীক্ষাগুলো হয়। এবং যতদূর খবর আছে, প্রয়াস থেকে মেধা তালিকায় বেশ কিছু ছাত্রছাত্রী এবার স্থান পেয়েছে, ঠিক আছে? কলকাতার দিক দিয়ে যদি আমরা দেখি, তো প্রয়াস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মক টেস্ট, যেটা তোমরাও দিয়েছো, তোমরা নিজেরাও বললে। এবং এখানে একটা বিষয় বলা দরকার যে কোনো সফলতা পাওয়ার আগে আমাদের একটা সঠিক মূল্যায়ন করে পারফর্ম করতে যাওয়ার আগে যে প্রিপারেশন, সেই প্রিপারেশন আমরা কতটা তৈরি, তার যে মূল্যায়ন,
সেই মূল্যায়নের জন্য বিভিন্ন রকম পরীক্ষাটা দেওয়া খুব জরুরি। প্রয়াস একটা এখানে খুব কার্যকরী ভূমিকা পালন করছে। এবং এখানে যে ডাউট ক্লিয়ারিং হয়, ডাউট ক্লিয়ারিং এর পরে যে সমস্ত টিচার্স তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং করান, তারা যে পরামর্শগুলো দেন, সেগুলো প্রত্যেকটাই তোমাদের আমার মনে হয় তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে একটা আলাদা মাত্রা যুক্ত করে, যেটা তোমাদেরকে অনেক বেশি বুস্ট আপও করে, যাতে করে তোমরা আরো ভালো করে মূল পরীক্ষায় বসে তোমাদের সেরা পারফরমেন্সটা দিতে পারো। আগামী বছর মাধ্যমিক পরীক্ষার জন্য যদি প্রয়াস মক টেস্টের কেউ আগ্রহী থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে যোগাযোগ করতে পারেন। অবশ্যই যে কোনো ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা ইংলিশ ভার্সনে এখানে নিয়মিতভাবে পরীক্ষাগুলো হয়, সেখানে পরীক্ষা দিয়ে তারা আরো বেশি নিজেদেরকে তৈরি করে মূল পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারে। আচ্ছা, পরের প্রশ্নতে আসলে আমরা জানি মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনের একটা প্রথম মাইলস্টোন, এবং এই পরীক্ষাটাই মূলত আমাদেরকে একটা আভাস দেয় যে ঠিক কোন দিকে আমাদের পরবর্তী জীবন যাচ্ছে, তাই না? কেউ সায়েন্স, কমার্স, আর্টস এরকম। তো এই যে তোমাদের একটা এত বড় সাফল্য এলো মাধ্যমিকে, এবার তোমরা তোমাদের ভবিষ্যৎটাকে কিভাবে দেখছো? কে কোন দিকে যেতে চাও বা কি করতে চাও ভবিষ্যতে, কি নিয়ে করতে চাও বা কিভাবে থাকতে চাও, তোমাদের খুব সংক্ষেপে বিষয় একটু বলার চেষ্টা করো। ফার্স্ট থেকে রাজনীতি বলছি। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমি এখনো তো সায়েন্স বিভাগ মানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাই। তো সেখানে তারপর এটা পড়ে ওই জয়েন্ট এন্ট্রান্সের জন্য আমি প্রিপারেশন করব। তারপর যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, তার মানে তুমি সায়েন্সের দিকে যাচ্ছ এবং ভবিষ্যতে তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছ, এটা তোমার এখনকার মতো পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ, ফাইন। এবার শো করো। আমারও একই, আমিও সায়েন্স নিয়েছি এবং সায়েন্স নিয়ে আমারও জয়েন্ট এন্ট্রান্স, জেই মেইনস, অ্যাডভান্স, তারপরে আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। বেশ, কবিরাজের কি মতামত ভবিষ্যতে? ক্যারিয়ারের কথা যদি বলি তাহলে আপনি 11-12 সায়েন্স নিয়ে পড়ে তারপর আমারও ওই একই টার্গেট, যেই পরীক্ষা মেইনস এবং অ্যাডভান্স, এবং আমার ডিগ্রি কলেজ যে কোনো আইআইটিতে যাওয়া। তো বড় ইচ্ছা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। তাছাড়া আমি গান খুব ভালোবাসি শুনতে, সেটাও আমি পাশে রাখতে চাই। ক্যারিয়ার হিসেবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। বেশ বেশ, তো তোমরা মোটামুটি একটা আভাস দিলে যে তোমরা কিভাবে প্রিপেয়ার করেছিলে নিজেদেরকে। আশা করি তোমাদের নিজস্ব একটা রুটিন ছিল, সেই রুটিন অনুযায়ী তোমরা করেছো। তো যাই হোক, এবার আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী যারা করেছে, আগামী বছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এই টিপসটা তোমাদের জন্য প্রচন্ড ভাইটাল হবে যে ওরা তোমাদেরকে কি টিপস দেয়, সেটা যদি তোমরা ভালো করে ফলো করো, আমার মনে হয় ওদের মতোই তোমাদের রেজাল্ট হতে পারে। ঠিক আছে? তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিভাবে টিপস দিতে চাও বা কি কি স্টেপস নিলে তাদের রেজাল্ট ডেফিনেটলি ভালো হবে। ফার্স্টে রাজদীপ বলো। তো প্রায় 1 বছর এই মাধ্যমিকের জন্য নানানভাবে প্রিপারেশন করার পর আমি যেটুকু বুঝতে পেরেছি সেই বিষয়ে আমি আগামী বছর আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের বলতে চাই যে পড়াশোনাটা খুব ভালোবেসে পড়তে হবে সব সাবজেক্টে, কারণ মাধ্যমিকে 7টা সাবজেক্টেরই সমান গুরুত্ব, 7টা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, এটা খুব মাস্ট। আর নিয়মিত রিভিশন করতে হবে। আর আমি এটা বলতে চাই যে কোনো মানে সামনে একেবারে মাধ্যমিক তো 1 বছর পরে, সেটার কথা না ভেবে ছোট ছোট ভাবে ভেঙে, যেমন ফার্স্ট টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্ম পরীক্ষা, তারপর যে আমাদের টেস্ট, তারপর যে কোনো 2-3টে মক টেস্ট, সেগুলো দিলে মানে সেগুলোর জন্য প্রিপারেশন করতে করতে আমাদের মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাই আমরা। তো সেখানটায় কি আমাদের কোনো বাড়তি কোনো চিন্তাও থাকে না যে খুব দেরিতে করতে হবে। তো প্রত্যেকটা স্টেপে স্টেপে এগোলে খুব ভালো ফল পাওয়া যায়, এটাই বলছি। ফাইন, তাহলে বলছি যে পুরো একবারের কথা না ভেবে ছোট ছোট স্টেপ নিয়ে ব্যাপারগুলো ভাবো। মানে একটা সিঁড়ি পার করার পরে পরের সিঁড়িটা নিয়ে ভাবা উচিত। প্রথমেই টপটা ভাবার দরকার নেই, যখন যে লেভেলে আছে সেই লেভেলটাকে বেস্ট করে তারপরের লেভেলে যাওয়া। এইভাবে করলে আমার মনে হয় আমি এভাবেই করেছি। তুমি এইভাবেই করেছি। ভেরি গুড। এবার সুবর্ণ, তোমার কি টিপস আছে তো সবাইকে একটাই কথা বলার যে টেক্সট বইটা অবশ্যই ভালো করে পড়ার, আর দ্বিতীয়ত আমাদের যে ইতিহাস আর ফিজিক্যাল সায়েন্স যে দুটো আছে সেই দুটো সহায়িকা থেকে খুব ভালো করে পড়া, এবং এই দুটার যে তারপরে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্সের ইতিহাস, এই তিনটা এবিটি যে টেস্ট পেপারটা আমরা স্কুল থেকে পর্ষদের যে টেস্ট পেপারটা ওই টেস্ট পেপারটা পুরোটা সলভ করা দরকার। আর টেস্ট দেওয়া অবশ্যই উচিত, কারণ
শুধু থিওরি পড়লেও হবে না, থিওরি পড়লেই কোশ্চেন সলভ করা যাবে না, থিওরি খুব ভালো করে পড়া হবে, কোশ্চেন সলভ করা যাবে না, তারপরে কোশ্চেনের প্রেজেন্টেশনও আছে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবং যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কোথায় এখন স্ট্যান্ড করছো। এবার তোমার যদি অঙ্কেতে তুমি 100-তে এখন তুমি 30 নাম্বার পাও, সেটা একদম মাধ্যমিকে গিয়ে তো একদম 100-তে 100 হবে না, আগে তোমাকে 30, 50, 70 এভাবে ধীরে 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 বাড়তে গিয়ে সেটা 100 হবে। তো বারবার করে টেস্ট দিতে হবে, নিয়মিত টেস্ট দিলে, আর রিভিশন অবশ্যই দরকার, সেভাবেই হচ্ছে নাম্বার পাওয়া যায়। এটা খুব ভালো বলেছেন, নিয়মিত পরীক্ষা দেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা নিয়মিতভাবে পরীক্ষা দিই তাহলে আমরা নিজেদের মূল্যায়নটা বুঝতে পারবো, নিজেদের স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবো, নিজেদের ভুল ভ্রান্তিগুলো বুঝতে পারবো, এবং প্রত্যেকটা ধাপে আমরা নিজেদেরকে সংশোধন করে পরের স্টেপে যেতে পারবো, এবং সেখানেই আমাদের সফলতার মূল রহস্য লুকিয়ে থাকে, তাই তো? রবিরাজ কি বলে? আমি বলবো যে প্রত্যেকদিন বাড়িতে ফিক্সড আওয়ারে এতক্ষণ ফিক্সড একটা টাইম ওই হিসাবে না পড়ে, মানে প্রত্যেকদিন অল্প হলেও পড়া উচিত, কম বা বেশিতে যায় আসে না, যায় আসে প্রোগ্রেসেস, তো প্রত্যেকদিন একটু হলেও আগানো উচিত। আর টপিকে যেন ব্যাকআপ না যাবে, মানে হতেই পারে যে কখনো কোনো সাবজেক্ট পিছিয়ে গেল, কিন্তু সাতটা সাবজেক্টে সেভাবে করতে হবে, অনেক সময় ইন্টারেস্ট আসে না, কিন্তু ও যেটা বললো যে থিওরি পড়ায় আর পরীক্ষায় লেখায়, তো থিওরি বুঝলেই যে পরীক্ষা ভালো হবে তার মানে, কিন্তু সুতরাং অল্প অল্প করে অল্প অল্প পরীক্ষা দিয়ে অনেকটাই উন্নতি করে দিতে হবে। বাহ, ভেরি গুড। শেষ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাই যে এই যে একটা 1 বছরের জার্নি, আমি যদি ক্লাস 10 এর একদম প্রথম থেকে ধরি বা আরেকটু এগিয়ে যাই বা পিছিয়ে যাই, 9 থেকে যদি আমি ক্লাস করি, ক্লাস 9 থেকে 10 এর 10 পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, মানে ধরে নাও আমি 2 বছর একটা সময় পেরিয়ে, তো কি হয়, আমরা যখন একই রকম পড়া নিত্য নৈমিত্তিক ভাবে পড়ছি, একটা চাপ থাকে, এবং চাপ থেকে আমাদের মনে একটা কখনো কখনো আমরা স্ট্রেসফুল হয়ে পড়ি, সেখান থেকে একটা ডিপ্রেশন আসে, মানে একটা লেথার্জিক ভাব আসে, হয়তো তোমাদের আসেনি, অন্য কারো আসে, ঠিক আছে? তো এই যে সারা বছর আমি ভালো রেজাল্ট করতে চাই, এটার জন্য নিজেকে তোমরা কিভাবে মোটিভেট করেছো বা নিজেকে তোমরা কিভাবে ইন্সপায়ার করেছো যে আমাকে পড়তে হবে, আমাকে তৈরি করতে হবে, এই যে একটা মোটিভেশন নিজের ভেতরে তৈরি করা, এটা তোমরা কিভাবে করেছিলে, এবং সেটা অন্যান্য ছাত্রছাত্রীরা যারা সামনের বছর পরীক্ষা দেবে তারা নিজেদেরকে কিভাবে মোটিভেট করবে বলে তোমরা মনে করো? সেই ক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের কথাই এক প্রথমে বলো, তারপরে তোমরা অন্যদেরকে বলো, কি বলো, ঠিক আছে? প্রথমেই আমি যেটা বলতে চাই, আমার কথা যে গোটা একটা বছর বা বলা ভালো যে 9 থেকে শুরু করলে 2টা বছর, আমাকে মানে যেটা সবচেয়ে বেশি মোটিভেট করেছে সেটা হচ্ছে সাবজেক্টের প্রতি ভালোবাসা। যেটা এক সময় মনে হয় সব সাবজেক্টই সমান গুরুত্বপূর্ণ, কিন্তু কখনো কখনো কোনো সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে, কখনো খারাপ লাগে, কিন্তু আমার ক্ষেত্রে যেটা 7টা সাবজেক্টই সমানভাবে ভালো লাগতো। তো সে আর বিশেষত যে টেস্টগুলো আমি দিতাম যে কোনো টিউশনে বা স্কুলে, সেই টেস্টগুলোতে ভালো করতে হবে, এটাই আমার কাছে মেইন মোটিভেশন ছিল। আচ্ছা, মানে প্রত্যেকটা সাবজেক্টকে ভালো করতে হয় এবং সেখানে নিজেকে একটু তাতিয়ে না, দ্যাট ইজ ইওর মোটিভেশন। ভেরি ফাইন। এবার সম্পূর্ণ করো। তো এই যে 2টা বছর একটা প্রচুর মানে বড় টাইম, এবার এখানে অবশ্যই লেথার্জিক যে ভাবটা সেটা আসবেই। এটা যদি কেউ ভাবে যে আসবে না, আমি কখনো এরকম হবে না যে সবসময় সমান তাহলে আমি এগিয়ে যাচ্ছি, কোনোদিনও সম্ভব না, এটা আসবেই। তো সেই টাইমে কিছু ভালো লাগে না অবশ্যই, তো সেটাকে ওভারকাম করতে হবে, তারপরে এই যে টেস্ট গুলো দিতে হবে, তারপরে অনেক সময় টেস্টে নাম্বার আসে না, এবার নাম্বার না আসলে অবশ্যই মনটা খারাপ হয়। তো সেটার জন্য তারপরে সেটার জন্য মানুষ আরো পিছিয়ে পড়ে যে আরো দিবই না টেস্ট, সেটা করা উচিত না, দিয়ে যাওয়া উচিত, আস্তে আস্তে দিতে দিতে একসময় হবে। আর এছাড়া একটা যেটা যে আমার যেটা হতো যে ঘুম পায়, আমার খুবই ঘুম পায়, যেমন দিনের বেলা আমার দুপুরবেলা আমার ঘুম পায়, এবার সেটা আমার অনেকটা টাইমটা আর কি চলে যায়। এবার তো সেটাকে যদি আমি ভাবি যে ঘুমাবো না, বাট তাহলে আমার শরীরটাও খারাপ হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে শরীর স্বাস্থ্য সবকিছু মিলিয়ে ধ্যান রেখে এগিয়ে যেত। মানে ইন্সপায়ার করতে নিজে কোনো একটা ইন্সপিরেশনের উৎস কিভাবে তুমি নিজেকে ইন্সপায়ার করতে? ইন্সপায়ার করতে অবশ্যই আমি বাবার কথা বলবো। কারণ বাবা প্রচন্ড পরিশ্রম করে, আর বাবা যেভাবে স্ট্রাগল করে বড় হয়েছে সেটাই আমার কাছে। বাবা একজন স্কুল শিক্ষক। হ্যাঁ, বাবা একজন স্কুল শিক্ষক। তো এবার বাবা খুব অঙ্ক ভালো পারে, এবার সেটা আমাকে খুবই ইন্সপায়ার, আজ পর্যন্ত আমাকে সেটা খুবই ইন্সপায়ার করে যে বাবা একটু কেমিস্ট্রি এবং বাবা এত ভালো অঙ্ক পারে। তো আমারও এটা হতো যে আমিও হচ্ছে হয়তো কোনোদিন এরকম পারবো, তো ওইটা আমাকে খুব ইন্সপায়ার করে। তোমার বাবা তোমার ইন্সপিরেশনের মূল জায়গা। ভেরি গুড। এবার অভিরাজ বলো, তোমার ইন্সপিরেশনের জায়গাটা কোথায় ছিল?
অনেক সময় কি হয় যে সিলেবাস শেষ হওয়ার পর আর পড়ে দেখতে ইচ্ছে করে না কোনো সাবজেক্টকে, তো সবসময় হচ্ছে যে কোয়েশ্চেন সলভ করে যাওয়া আর টিউশন বাদ না দেওয়া বা যে কোনো জায়গায় স্কুল বা কোথাও যদি কোনোভাবে পরীক্ষা নেওয়া হয় সেটা বাদ না দেওয়া, পড়া না হলেও সেটা অ্যাটেন্ড করা উচিত। তো সেটাই এক টাইপের মোটিভেশন যে আমাকে এই টাইমের মধ্যে এতটা কমপ্লিট করতে হবে, গোটা জিনিসটাকে পুরোটা একবারে না দেখে মানে অল্প অল্প করে আগাতে হবে। তো সেটাই একটা মোটিভেশন এটাই। আর তাছাড়া আমার দিদিও মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তো সেটাও আমার কাছে একটা মোটিভেশন ছিল যে দিদির থেকে ভালো হতে হবে বা ওই লেভেলে অব্দি পৌঁছতে হবে। খুব ভালো লাগলো তোমাদের সবার সঙ্গে এই একটা আলাপচারিতায় এসে। আমার মনে হয় প্রত্যেকটা দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ভিডিওতে ছিলেন প্রত্যেকেই জানতে পারলেন ওদের প্রিপারেশন, ওদের টিপস, এবং যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কি কি স্টেপসে তারা নিজেদেরকে তৈরি করবে, ওদের কাছ থেকে আশা করি সেই ব্যাপারগুলো অনেকটাই স্পষ্ট হলো আমার। তোমরা সবাইকে ধন্যবাদ, এবং আগামী ভবিষ্যতের জন্য তোমরা সবাই আরো অনেক বড় হও, বিভিন্ন জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করো, এই কামনাই রইল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবার তোমাদের আলাদা করে একটু প্রস্তুতি দরকার, নতুন করে শুরু করার একটা প্রবণতা দরকার, যেটা তোমাদেরকে উচ্চ মাধ্যমিকেও আরো অনেক বেশি সফলতা এনে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও আপনারা আমার এই চ্যানেল থেকে পেতে পারেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি লাইভ ডেভেলপমেন্টের ভিডিও। খুব ভালো থাকবেন।